ইরানে শক্তিশালী হামলা চালাতে একমত যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, দাবি চ্যানেল 14-এর। সর্বশক্তি দিয়ে আগ্রাসনের জবাব দেওয়ার ঘোষণা তেহরানের। নেতৃত্বশূন্য চীনের সামরিক কমিশন যুক্তরাষ্ট্রের কাছে পারমাণবিক তথ্য ফাঁসের জেরে কারাগারে শীর্ষ 5 কর্মকর্তা, চ্যালেঞ্জের মুখে শি জিনপিং। রেকর্ড তুষার ঝড়ের পর এখনো বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, কমপক্ষে 30 জনের প্রাণহানি, 25 অঙ্গরাজ্যে দুর্যোগকালীন জরুরি অবস্থা ঘোষণা। দর্শক আমন্ত্রণ যমুনা ডেস্কে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। ইরানে আকস্মিক ও শক্তিশালী হামলা চালাতে একমত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। সূত্রের বরাতে এই দাবি করেছে তেল আবিবের গণমাধ্যম চ্যানেল 14। বলা হয়েছে দেশটির শাসন ব্যবস্থা পরিবর্তনের লক্ষ্যে চালানো হবে অভিযান। এদিকে ইরানের দাবি, যে কোনো হামলা মোকাবেলার সক্ষমতা রয়েছে তাদের। সর্বশক্তি দিয়ে মার্কিন আগ্রাসনের জবাব দেওয়ার ঘোষণা তেহরানের। তেহরানের ইনকিলাব স্কয়ারে চোখে পড়বে এই বিশাল মুরাল। মার্কিন হামলার বিপরীতে ইরানিরা যে বসে থাকবে না, বরং কঠোর জবাব দেবে, সেই বার্তা দিতেই এটি স্থাপন করেছে খামেনি প্রশাসন। 12 দিনের যুদ্ধে তারা আমাদের সক্ষমতা আঁচ করতে পেরেছে। তাদের যে কোনো হুমকি পদক্ষেপের জবাবে আমরা চুপ করে বসে থাকব না। নিঃসন্দেহে ইরান সাথে সাথেই পাল্টা জবাব দেবে। তাদের নজর আমাদের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র, পারমাণবিক শক্তি, আঞ্চলিক প্রতিরোধ যোদ্ধাদের সমর্থন ও ইসরায়েলের আনুষ্ঠানিক স্বীকৃতি আদায়ে। আলোচনার মাধ্যমে তাদের লক্ষ্য অর্জন না হওয়ায় সামরিক শক্তি প্রয়োগের পরিকল্পনা করছে। অবশ্যই আল্লাহর ইচ্ছায় তারা আবারও ব্যর্থ হবে। ইরানের বিক্ষোভকারীদের ওপর দমনপীড়নের অভিযোগ তুলে আগেই হামলার হুঁশিয়ারি দিয়ে আসছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই আন্দোলন বন্ধ হলেও কমেনি মার্কিন আগ্রাসনের শঙ্কা। এরই মধ্যে ভারত মহাসাগরে সামরিক নৌবহর ইউএসএস আব্রাহাম লিঙ্কন পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। নিজেদের প্রস্তুতি জানান দিতে চালিয়েছে মহড়াও। মধ্যপ্রাচ্যে নতুন আরেকটি সংঘাতের শঙ্কা বাড়িয়েছে ইসরায়েলি গণমাধ্যম চ্যানেল 14-এর এক প্রতিবেদন। তারা দাবি করেছে, তেল আবিবের এক বৈঠকে প্রয়োজনে ইরানে হামলার বিষয়ে একমত হয়েছেন ওয়াশিংটন ও তেল আবিবের শীর্ষ কর্মকর্তারা। ইরানের সরকার পতনের লক্ষ্যে আকস্মিক ও শক্তিশালী হামলার সিদ্ধান্ত নিয়েছেন তারা। যে কোনো আগ্রাসনের পাল্টা জবাব দিতে প্রস্তুত, সেই ঘোষণায় এসেছে ইরানের তরফ থেকেও। দাবি, আগের চেয়েও এবারের জবাব হবে আরও বেশি ভয়াবহ। আমাদের অসাধারণ প্রতিরক্ষা সক্ষমতা রয়েছে। আমরা আগের তুলনায় অনেক বেশি প্রস্তুত। ইরানের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষা করা আমাদের কর্তব্য এবং দায়িত্ব। যে কোনো আগ্রাসন বা হুমকির বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে জবাব দেব। যুক্তরাষ্ট্র হামলা চালালে বিশ্ব বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালী বন্ধের ইঙ্গিতও দিয়েছে তেহরান। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। ইরানের হামলার জন্য আকাশসীমা ব্যবহার করতে দেবে না সংযুক্ত আরব আমিরাত। ভূখণ্ড কিংবা জলসীমাতেও কোনো আগ্রাসী সামরিক পদক্ষেপের অনুমতি দেওয়া হবে না। আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির বরাত দিয়ে এমনটা জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি। দাবি করা হয়, তেহরানের বিরুদ্ধে হামলা চালাতে কাঠামোগত কোনো সহায়তা দেবে না আমিরাত। সংলাপ ও আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল দেশটি বলে উল্লেখ করা হয় বিবৃতিতে। এর আগে গেল বছর ইরানে হামলা চালাতে জর্ডানের আকাশসীমা ব্যবহারের অভিযোগ ওঠে ইসরায়েলের বিরুদ্ধে। ইরানের বিক্ষোভে অংশ নেওয়া চিকিৎসাধীনদের হাসপাতাল থেকে আটক করে নিয়ে যাচ্ছে নিরাপত্তা বাহিনী, এমন অভিযোগ করেছেন জাতিসংঘের ইরান বিষয়ক দূত মাইসাতো। সোমবার রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী চিকিৎসা সেবার অধিকার লঙ্ঘন এটি। পরিবারের কাছে মরদেহ হস্তান্তরে $5,000 থেকে $7,000 মুক্তিপণ দাবি করা হচ্ছে, এমন দাবিও করেন তিনি। গত ডিসেম্বর থেকে ইরান জুড়ে ছড়িয়ে পড়া সরকার বিরোধী বিক্ষোভের জেরে নিহত হয়েছে কয়েক হাজার সাধারণ মানুষ, যা নিন্দার ঝড় তোলে আন্তর্জাতিক মহলে। 2 সপ্তাহের বেশি সময় পর শিথিল হয় আন্দোলন।
গাজায় থাকা সবশেষ ইসরায়েলি জিম্মির মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার দেশে ফিরিয়ে নেওয়া হয় পুলিশ কর্মকর্তা র্যান গিফিলের দেহাবশেষ। 2023-এর 7 অক্টোবর ইসরায়েলে হামাসের নজিরবিহীন অভিযানের সময় মৃত্যু হয় গিফিলের। গাজাতেই রাখা হয় মরদেহ। গত অক্টোবরে যুদ্ধবিরতি চুক্তির পর থেকেই তার দেহাবশেষের খোঁজ চলছিল। সম্ভাব্য স্থান সম্পর্কে অবগত করেছিল হামাস। গাজা সিটির ইয়েলো লাইন বরাবর এলাকায় মিলেছে সন্ধান। 840 দিনের বেশি সময় পর গিফিলের দেহাবশেষ উদ্ধারকে বিজয় হিসেবে দেখছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একই দিন 9 ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছে তেল আবিব। এছাড়া শর্ত অনুযায়ী এবার রাফা সীমান্ত ক্রসিং খুলে দেওয়া হতে পারে বলে জানিয়েছে নেতানিয়াহুর কার্যালয়। রাক্কা শহরের আল আক্তান কারাগারে বন্দী স্বজনকে ফিরে পেতে অপেক্ষার প্রহর গুনছে বহু সিরীয় পরিবার। জঙ্গি গোষ্ঠী আইএসের সাথে সংশ্লিষ্টতার অভিযোগে তাদের আটক করেছিল এসডিএফ বাহিনী। সম্প্রতি এলাকাটির দখল নেয়ার পর 18-র কম বয়সী কিছু বন্দীকে মুক্তি দেয় সরকারি বাহিনী। বাকি কিশোর বন্দীদের মুক্তির আশায় তাই কারাগারের সামনে ভিড় করছে স্বজনরা। সরকারের কাছে জানিয়েছে মুক্তির আকুতি। সিরিয়ার আল আক্তান কারাগার থেকে বেরিয়ে আসছে প্রিজন ভ্যান। এখানেই বন্দী ছিলেন কারো ভাই, ছেলে কিংবা আত্মীয়। সম্প্রতি তাদের মধ্য থেকে 18 বছরের কম বয়সী কিছু বন্দীদের মুক্তি দেয় কর্তৃপক্ষ। স্বস্তি ফেরে পরিবারগুলোই। জঙ্গি গোষ্ঠী আইএসের সাথে সংশ্লিষ্টতার অভিযোগে তাদের আটক করেছিল কুর্দি নেতৃত্বাধীন এসডিএফ বাহিনী। তবে এসব বন্দীদের অনেকেরই বয়স 18 বছরের কম। তাই সরকারি বাহিনী কারাগারটির নিয়ন্ত্রণ নিলে এই কিশোর বন্দীদের মুক্তির সিদ্ধান্ত নেয় সারা সরকার। তবে সবাই এখনো মুক্তির স্বাদ পায়নি। তাই অনেক কিশোর বন্দীর স্বজনেরা পরদিন জড়ো হন আল আক্তান কারাগারের সামনে। করুণ কণ্ঠে সরকারের কাছে প্রিয়জনের মুক্তির আবেদন জানান। কারো কারো অভিযোগ, কিশোরদের বিনা অপরাধেই আটক করেছিল এসডিএফ। একটি দলকে মুক্তি দেয়া হয়েছে, তাই এখানে অপেক্ষা করছি। এই কারাগারে আমার ছেলে 4 মাস ধরে বন্দী। সরকারের কাছে আবেদন, ওকে মুক্তি দিন। আমার ভাইকে 16 বছর বয়সে গ্রেফতার করা হয়েছিল। এরপর 8 বছর পেরিয়ে গেছে। ওর বিরুদ্ধে আইএস এর সাথে সংশ্লিষ্টতার অভিযোগ আনা হয়, তবে ও এসবের সাথে জড়িত ছিল না। গেল 3 সপ্তাহে সরকারি বাহিনী ও এসডিএফ এর মধ্যে তীব্র সংঘর্ষ হয়। এতে এসডিএফ তাদের নিয়ন্ত্রণাধীন বড় একটি এলাকার দখল হারায়। ফলে এসব অঞ্চলে অবস্থিত 2টি কারাগারের নিয়ন্ত্রণ পায় সরকারি বাহিনী। এরই মধ্যে একটি উত্তর সিরিয়ার রাক্কা শহরের এই আল আক্তান কারাগার। এসডিএফ পরিচালিত কারাগারগুলোতে জঙ্গি গোষ্ঠী আইএসের প্রায় 9000 সদস্য আটক রয়েছে বলে জানা যায়। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। নীরবে অভ্যুত্থানের দিকে এগোচ্ছিল চীন। নেপথ্যে ছিল শীর্ষ সামরিক কর্মকর্তারা। প্রায় 21 লাখ সেনার তত্ত্বাবধানে থাকা কেন্দ্রীয় সামরিক কমিশন এখন পুরো দস্তুর নেতৃত্বশূন্য। প্রতিপক্ষ যুক্তরাষ্ট্রের কাছে পারমাণবিক গোপনীয়তা ফাঁসের অভিযোগে পদ খোয়াতে হয়েছে কমিশনটির 6 সামরিক কর্মকর্তার 5 জনেরই, যার ফলে দেশের সামরিক নীতি নির্ধারণী সর্বোচ্চ কেন্দ্রই এখন অকার্যকর। এশিয়ায় যখন প্রভাব বাড়ছে যুক্তরাষ্ট্রের, তখন চীনের সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তার জন্য এমন ঘটনা অশনি সংকেত। ক্যারিয়ারের কঠিনতম চ্যালেঞ্জের মুখে পড়েছেন প্রেসিডেন্ট শি জিনপিং। পরাশক্তিধর এই দেশটি এশিয়া অঞ্চল ছাপিয়ে গোটা পৃথিবীতেই সুদৃঢ় করেছে অবস্থান। জাতীয় স্বার্থে চীনা রাজনৈতিক আদর্শ গ্রেট ইউনিটি অর্থাৎ অভ্যন্তরীণ একতাই ছিল বেইজিংয়ের মূলনীতি। এ বিষয়ে বরাবরই কঠোর ছিল চীনা কমিউনিস্ট পার্টি। অথচ দেশটির শীর্ষ নেতৃত্বই এখন অন্তঃসারশূন্য। চীনের সেন্ট্রাল মিলিটারি কমিশন, যা দেশটির সর্বোচ্চ সামরিক সিদ্ধান্ত ও নীতি গ্রহণকারী সংস্থা, যার নির্দেশে কাজ করে চীনের পিপলস লিবারেশন আর্মির স্থল, নৌ, বিমানসহ রকেট ও অন্যান্য স্ট্র্যাটেজিক বাহিনী। মূলত 7 সদস্য নিয়ে গঠিত এই বোর্ড, যার চেয়ারম্যান থাকেন চীনা কমিউনিস্ট পার্টির প্রধান অর্থাৎ প্রেসিডেন্ট। অন্য 6 সদস্য সামরিক বাহিনীর শীর্ষ জেনারেলরা। বলা চলে চীনের জাতীয় নিরাপত্তার অবিচ্ছেদ্য অংশ এটি।
কিন্তু দুর্নীতির অভিযোগে কমিশনের ৬ সামরিক কর্মকর্তার ৫ জনই এখন তদন্তের জালে খুইয়েছেন পদ। এর মধ্যে সবচেয়ে আলোচিত নাম জেনারেল সাং ইউশিয়া, যিনি এই কমিশনের ভাইস প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট শি জিনপিং এর ঘনিষ্ঠ ভাজন হিসেবেও তার পরিচিতি ব্যাপক। তালিকার আরেক কর্মকর্তা জেনারেল লিউ জেনলি। এভাবে একে একে পুরো কমিশনের ৫ সামরিক কর্মকর্তার নাম জড়ায় অভিযোগে। ফলে ৭ জনের বোর্ডে এখন প্রেসিডেন্ট শি জিনপিং ও এক সামরিক কর্মকর্তা ছাড়া আর কেউ নেই। অভিযোগ উঠেছে গোপনে অভ্যুত্থান ঘটানোর পরিকল্পনা করেছিলেন এই সামরিক কর্মকর্তারা। দলীয় অন্তকন্দল সৃষ্টির ষড়যন্ত্রও ছিল। তবে সবচেয়ে গুরুতর অভিযোগ যুক্তরাষ্ট্রের কাছে চীনের পারমাণবিক কার্যক্রমের গোপনীয়তা ফাঁস করা। তাদের পতনের আসল কারণ নিয়ে নিশ্চিত নই, তবে অনেক জল্পনা কল্পনা রয়েছে। যুক্তরাষ্ট্রের কাছে পারমাণবিক গোপনীয়তা ফাঁস করা থেকে শুরু করে অভ্যুত্থানের ষড়যন্ত্র, আবার দলীয় অভ্যন্তরীণ কোন্দল তৈরির পরিকল্পনা, এমনকি বেইজিংয়ে বন্দুকযুদ্ধের কথাও শুনেছি। দক্ষিণ চীন সাগর সহ এশিয়ায় এখন অনেকটাই সরব যুক্তরাষ্ট্রের উপস্থিতি। বেইজিংকে টেক্কা দিতে যখন উঠে পড়ে লেগেছে ওয়াশিংটন, ঠিক তখনই এমন দুঃসংবাদ। ধারণা করা হচ্ছে নেতৃত্ব শূন্য বিশৃঙ্খল থাকা বিশাল বাহিনী এখন বেইজিংয়ের বড় শঙ্কা, যা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের দীর্ঘ ক্যারিয়ারেরও অন্যতম অগ্নিপরীক্ষা। পিএলএ বিশৃঙ্খল অবস্থায় আছে। চীনের সামরিক বাহিনীতে এখন নেতৃত্বের একটি বড় শূন্যতা রয়েছে। অনেক গুজব ছড়িয়েছে। এই মুহূর্তে বলা যাচ্ছে না কোনটা সত্য আর কোনটা মিথ্যা, তবে অবশ্যই এটি শি জিনপিং ও পিএলএর ওপর তার নেতৃত্বের জন্য খারাপ। তবে এত সীমিত তথ্যের মধ্যেও যেটি স্পষ্ট তা হলো বড় ধরনের রদবদল ঘটতে যাচ্ছে চীনা শীর্ষ নেতৃত্বে। আর তা ঘটলে শি জিনপিংয়ের জন্য ইতিবাচক নাকি নেতিবাচক হবে সেটি এখন দেখার বিষয়। অনিক রহমান, যমুনা নিউজ। সিরিয়ার উত্তর পূর্বাঞ্চল থেকে সামরিক ঘাঁটি সরিয়ে নিচ্ছে রাশিয়া। গেল সপ্তাহ থেকেই কামিশলি বিমানবন্দর এলাকা থেকে ধাপে ধাপে সরিয়ে নেওয়া হচ্ছে সেনা। ধারণা করা হচ্ছে সেনাবাহিনীর অভিযানে কুর্দি সশস্ত্র গোষ্ঠী এসডিএফ কোণঠাসা হয়ে পড়ায় এমন সিদ্ধান্ত ক্রেমলিনের। সরকারি বাহিনী কামিশলির নিয়ন্ত্রণ নিলে রুশ ঘাঁটি সরিয়ে ফেলার নির্দেশ আসতে পারে, এমন শঙ্কায় আগে ভাগেই সেনা সরিয়ে নিচ্ছে মস্কো। উত্তর পূর্ব সিরিয়ার কামিশলি বিমানবন্দরের দৃশ্য। রুশ সেনাদের নিজ দেশে ফিরিয়ে নিতে সিরীয় ভূখণ্ড ছাড়ছে বিমানটি। চলতি মাসেই কুর্দি সশস্ত্র গোষ্ঠী এসডিএফ এর কাছ থেকে উত্তর ও পূর্ব সিরিয়ার বিস্তীর্ণ এলাকা দখলে নিয়েছে প্রেসিডেন্ট আহমেদ আল শারার অধীনস্থ সরকারি বাহিনী। দখলের পথে কামিশলি বিমানবন্দর এলাকাও। এরই মাঝে মস্কো প্রশাসনের সিদ্ধান্ত অঞ্চলটি থেকে সেনা প্রত্যাহারের। সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদের শাসনকালে 2019 সাল থেকে এলাকাটিতে সেনা মোতায়েন করে আসছিল রাশিয়া। তবে দুটি সিরীয় সূত্র জানিয়েছে গেল সপ্তাহ থেকে ধাপে ধাপে সেখান থেকে প্রত্যাহার করা হচ্ছে সেনা। একটি সূত্র জানিয়েছে রুশ সেনাদের অনেকেই ফিরে গেছে রাশিয়ায়, আর বাকিরা অবস্থান নিয়েছে লাতাকিয়া প্রদেশের হামেইমেম বিমান ঘাঁটিতে। কামিশলি থেকে রুশ সামরিক যান ও ভারী অস্ত্রশস্ত্র সরিয়ে আনা হয়েছে এ ঘাঁটিতে। এই বিষয়ে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় কোনো মন্তব্য না করলেও অজ্ঞাত এক সিরীয় সূত্র জানিয়েছে এলাকাটি সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে গেলে সিরীয় প্রশাসনের পক্ষ থেকে আসতে পারে রুশ ঘাঁটি সরিয়ে ফেলার নির্দেশ। তাই আগেভাগেই এমন পদক্ষেপ ক্রেমলিনের। রেজবানা সায়মা, যমুনা নিউজ। ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় ওডেসা শহরে রুশ ড্রোন হামলায় আহত হয়েছে কমপক্ষে 23 জন। 2 শিশু ও গর্ভবতী মহিলা সহ হাসপাতালে ভর্তি 9 জন। ইউক্রেনের ছোড়া বেশ কয়েকটি রকেট ও ড্রোন ভূপাতিত করার দাবি করেছে রুশ সেনাবাহিনী। মঙ্গলবারের এসব হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক বহুতল আবাসিক ভবন। বিভিন্ন এলাকায় আগুন ছড়িয়ে পড়লে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে ফায়ার সার্ভিস কর্মীরা। এদিকে ইউক্রেনের বেসরকারি জ্বালানি কোম্পানি ডিটিএকে জানিয়েছে দেশটির প্রধান কৃষ্ণসাগর বন্দরে রাশিয়ায় হামলায় একটি জ্বালানি স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এই পর্যন্ত হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ইউক্রেন সংকট শান্তি আলোচনার বিষয়ে প্রাথমিক সিদ্ধান্তে পৌঁছানোর সময় এখনো আসেনি বলে জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। সোমবার রাশিয়ার রাষ্ট্রীয় টিভি চ্যানেলে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন একথা তিনি। এটা কোনো প্রাথমিক সিদ্ধান্ত নেওয়ার সময় নয়, এটা কেবল কাজের শুরু। আমরা বিশেষজ্ঞদের সাথে কাজ করছি, এটা চলতেই থাকবে। এই কাজের বিভিন্ন দিক নিয়ে জনসমক্ষে আলোচনা করা উপযুক্ত হবে না।
তীব্র ঠান্ডা আর ভয়াবহ তুষার ঝড়ের তাণ্ডবে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সড়ক দুর্ঘটনা ও হাইপোথার্মিয়ায় মৃত্যু হয়েছে অন্তত ৩০ জনের। বিভিন্ন রাজ্যে বিদ্যুৎবিহীন অবস্থায় প্রায় ৮ লাখ গ্রাহক। তীব্র শীতে আশ্রয়কেন্দ্রে রাত কাটাচ্ছেন বহু মানুষ। সোমবার বাতিল হয়েছে আরও প্রায় ৬,০০০ ফ্লাইট। অন্তত ২৫টি রাজ্যে ঘোষণা করা হয়েছে জরুরি দুর্যোগকালীন পরিস্থিতি। উত্তর ও মধ্য পশ্চিমাঞ্চল থেকে শুরু করে পূর্ব উপকূল যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ এলাকা জুড়ে তাণ্ডব চালাচ্ছে শক্তিশালী তুষারঝড়। বরফের পুরু স্তর, ঝোড়ো হাওয়ার সঙ্গে তীব্র ঠান্ডায় বিপর্যস্ত মার্কিন জনজীবন। তুষারে ঢেকে গেছে প্রধান সড়ক। দুর্ঘটনা এড়াতে অন্তত ২৫টি অঙ্গরাজ্যে ঘোষণা করা হয়েছে জরুরি দুর্যোগকালীন পরিস্থিতি। তীব্র ঠান্ডা ও সড়ক দুর্ঘটনায় এরই মধ্যে অনেক প্রাণহানি হয়েছে। দুর্যোগে বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি দপ্তর। সোমবার বাতিল হয়েছে আরও ৬,০০০ ফ্লাইট। চরম ভোগান্তিতে যাত্রীরা। বরফ জমে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বহু এলাকায়। বিদ্যুৎহীন অবস্থায় টেক্সাস থেকে ভার্জিনিয়া পর্যন্ত ৮ লাখ গ্রাহক। তীব্র ঠান্ডায় দুর্বিষহ পরিস্থিতিতে বাসিন্দারা। জরুরি সহায়তায় বিভিন্ন স্থানে খোলা হয়েছে আশ্রয়কেন্দ্র। দেশটির আবহাওয়া বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী সপ্তাহের শেষে আবারও শীতকালীন ঝড় আঘাত হানতে পারে যুক্তরাষ্ট্রে। সব মিলিয়ে তীব্র শীত থাকতে পারে আরও বেশ কয়েকদিন। নাগরিকদের অপ্রয়োজনীয় ভ্রমণ এড়াতে এবং জরুরি নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে প্রশাসন। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। প্রবল তুষারপাতে কুপোকাত যুক্তরাষ্ট্রের প্রতিবেশী দেশ কানাডাও। উত্তর আমেরিকায় আঘাত হানা তুষারঝড়ের প্রভাবে রেকর্ড পরিমাণ তুষারপাতের কবলে পড়েছে দেশটি। সোমবার সকালে ঘন বরফে ঢেকে যায় রাজধানী টরন্টোর রাস্তা। শহরটির ডাউনটাউন এলাকায় ২৪ ইঞ্চি ও পিয়ারসন বিমানবন্দরে জমে ১৮ ইঞ্চি বরফ। গাড়ি, গাছপালা, ঘরবাড়ি সবকিছু ঢাকা পড়ে তুষারের ঘন স্তরের নিচে। স্থবির হয়ে পড়ে মানুষের স্বাভাবিক জীবন। বন্ধ ঘোষণা করা হয় শিক্ষা প্রতিষ্ঠান, বাধাগ্রস্ত হয় বিমান চলাচল। বরফ সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতে দেখা যায় বাসিন্দাদের। প্রশাসন জানিয়েছে সব বরফ পরিষ্কার করতে লাগতে পারে বেশ কয়েকদিন সময়। মেক্সিকোয় একটি ফুটবল মাঠে ভয়াবহ বন্দুক হামলায় প্রাণ হারিয়েছে অন্তত ১১ জন, আহত হয়েছে আরও ১২ জন। রোববার গুয়ানাজুয়াতে প্রদেশের সালমানকা শহরে একটি ফুটবল ম্যাচ শেষে এই হামলার শিকার হন স্থানীয়রা। প্রত্যক্ষদর্শীরা জানান সে সময় অন্তত ১০০ রাউন্ড গুলির শব্দ শোনা যায়। একাধিক গাড়িতে চেপে কিছু বন্দুকধারী নির্বিচারে গুলি চালায় দর্শকদের উপর। এতে হতাহত হয় নারী ও শিশু সহ বহু মানুষ। এখনো জানা যায়নি ভয়াবহ এই আক্রমণের কারণ। চলছে তদন্ত। এই ঘটনার একদিন আগে শহরটিতে হয় একাধিক সহিংস হামলার ঘটনা, যাতে প্রাণ হারায় ৫ জন ও অপহরণের শিকার হয় ১ জন। সম্প্রতি প্রদেশটিতে বেড়েছে বিভিন্ন গ্যাংয়ের প্রকোপ। হত্যাকাণ্ড, মাদক পাচার সহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে এসব সংগঠন। ঐতিহাসিক মুক্ত বাণিজ্য চুক্তিতে স্বাক্ষর করেছে ভারত ও ইউরোপীয় ইউনিয়ন। এই চুক্তিকে মাদার অব অল ডিল আখ্যা দিয়েছে দিল্লি সরকার। চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে দুপক্ষই, যার আওতায় উৎপাদন সেবা খাতে বড় ধরনের পরিবর্তন হবে বলে জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি আরও জানান বিশ্বের মোট জিডিপির ২৫% ও বিশ্ব বাণিজ্যের ১/৩ উপর প্রভাব ফেলবে এই চুক্তি। আগামী বছর কার্যকর হতে যাচ্ছে এটি। পণ্য আমদানি রপ্তানির পথ সহজ করতে শুল্ক হ্রাস, বিনিয়োগ ও বাণিজ্য বৃদ্ধি, তথ্য প্রযুক্তি, ব্যাংকিং, স্বাস্থ্য সেবা খাত সহ অন্যান্য খাতে অংশীদারিত্ব বৃদ্ধি, গবেষণার মান উন্নয়নে প্রযুক্তিগত সহায়তা সহ আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ সমঝোতা হয় দুই পক্ষের মাঝে। যুক্তরাষ্ট্রে অভিবাসন বিরোধী উত্তেজনাকে কেন্দ্র করে চাপের মুখে অবশেষে প্রত্যাহার করা হচ্ছে আইসিএর শীর্ষ কর্মকর্তা গ্রেগরি বোফিনোকে। সম্প্রতি অভিবাসন বিষয়ক সংস্থার এজেন্টদের গুলিতে নিহত হন মার্কিন নাগরিক অ্যালেক্স প্রেটি। এর আগে প্রাণ যায় আরও একজনের। আটক করা হয়েছে একাধিক শিশুকে। এসব ঘটনাকে কেন্দ্র করে চলছে তোলপাড়। মিনেসোটায় চরম অবস্থায় পৌঁছেছে বিক্ষোভ উত্তেজনা, যার জেরে মিনিয়াপলিস ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে গ্রেগরির পাশাপাশি আরও কিছু ফেডারেল এজেন্টদের। নতুন প্রধান হিসেবে টম হোম্যানকে নিয়োগ দিতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এই ঘোষণার পরও কমেনি অভিবাসন সংস্থা বিরোধী বিক্ষোভ। মিনিয়াপলিসে আইসি প্রধানের অবস্থানরত হোটেলের বাইরে জড়ো হয়ে চলে ব্যাপক আন্দোলন, প্রতিবাদ। এবার দক্ষিণ কোরিয়ার পণ্যের শুল্ক বাড়িয়ে 25% করার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সোমবার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে ট্রাম্প জানান দেশটি থেকে আমদানিকৃত অটো, কাঠ ও ফার্মাসিউটিক্যালস পণ্যে আরোপ করা হবে এই শুল্ক। সিউলের আইনসভার বিরুদ্ধে ওয়াশিংটনের সাথে বাণিজ্য চুক্তি অমান্যের অভিযোগ ট্রাম্পের। গত নভেম্বরে বাণিজ্য চুক্তি হয় যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার মধ্যে। সে সময় দেশটির উপর 15% শুল্ক নির্ধারণ করেছিলেন ট্রাম্প। 15 বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার নিষিদ্ধে বিল পাশ হয়েছে ফ্রান্সে। সোমবার দেশটির ন্যাশনাল অ্যাসেম্বলিতে এই বিলের পক্ষে অবস্থান নেন 116 আইন প্রণেতা। বিলটিতে সমর্থন রয়েছে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনেরও। চূড়ান্ত অনুমোদনের জন্য এটি পাঠানো হবে উচ্চকক্ষ বা সিনেটে। আইনটি কার্যকর হলে 15 বছরের নিচে শিশু কিশোরদের জন্য বন্ধ করে দেওয়া হবে স্ন্যাপচ্যাট, ইনস্টাগ্রাম, টিকটকের মতো সোশ্যাল প্ল্যাটফর্ম। ম্যাক্রন জানান আগামী সেপ্টেম্বরের আগেই কার্যকর হতে পারে নতুন আইন। যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে প্রাণ গেছে 7 জনের। অল্পের জন্য প্রাণের রক্ষা পেয়েছেন একজন। সোমবার দেশটির মেইন অঙ্গরাজ্যের ব্যানগর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে 8 জন আরোহী নিয়ে যাত্রা শুরু করেছিল বিমানটি। উড্ডয়নের পরপরই দুর্ঘটনার কবলে পড়ে সেটি। আগুন লেগে যায় প্রাইভেট জেটটিতে। দুর্ঘটনা থেকে বেঁচে ফিরতে সক্ষম হন মাত্র একজন যাত্রী। দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি, শুরু হয়েছে তদন্ত। তুষার ঝড়ের কারণে আগামী মঙ্গলবার পর্যন্ত বিমানবন্দর এলাকায় সতর্কতা জারি করা হয়েছিল। দুর্ঘটনার পর বন্ধ করে দেওয়া হয় বিমানবন্দরটি। ভয়াবহ দাবানলের আগুনে পড়ছে আর্জেন্টিনার প্যাটাগোনিয়ার বিস্তীর্ণ এলাকা। বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েছে আগুন। এতে বনাঞ্চল সহ ক্ষতিগ্রস্ত হয়েছে 30,000 হেক্টরের বেশি জমি। সরিয়ে নেওয়া হয়েছে হাজার হাজার পর্যটককে। পুড়ে গেছে অনেক ঘরবাড়ি। বহু মানুষ হারিয়েছে জীবিকা। আগুন নিয়ন্ত্রণে একনাগাড়ে কাজ করছে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, স্বেচ্ছাসেবীরা। তবে চরম আবহাওয়া আরও জটিল করে তুলেছে পরিস্থিতি। এর পেছনে গেল শীতে তুষারপাত না হওয়া, অস্বাভাবিক উচ্চ তাপমাত্রা এবং প্রবল বাতাসকে দুষছেন ফায়ার সার্ভিস কর্মীরা। এসব কারণে আরও দ্রুত ছড়িয়ে পড়ছে আগুন। বৃষ্টি না হলে দাবানল পুরোপুরি নিয়ন্ত্রণে আনা বেশ কঠিন হবে বলে জানিয়েছে তারা। দর্শক, যমুনা ডেস্ক এ পর্যন্তই। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।